দুবাইয়ে জামিনে কারামুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে আলোচনা চলছে, জানালেন দুই মন্ত্রী। আগস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার শঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ, নিয়মিত বার্তার অংশ বলছে পুলিশ। বাগবিতণ্ডার জেরে মা মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করল জামাতা। রাজধানীর কলাবাগানের ঘটনায় অভিযুক্ত শিপনের আত্মসমর্পণ। ফ্যাসিস্টের চরিত্রের পুরোটাই ধারণ করছে বর্তমান সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আইনের শাসন ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। বিএনপি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি, অভিযোগ নাহিদ ইসলামের। সবাই মিলে ফেসিবাদ মুক্ত করার মতো জুলাই সনদ বাস্তবায়ন, বললেন উপদেষ্টা মাহদি আমিন। এবং ইরানের নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন ট্রাম্প। তেহরানের অনুরোধে আলোচনা চালিয়ে যাওয়ার দাবি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আফসানা পিয়া। দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া যখন চূড়ান্ত, তখন দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এ জামিনের কারণে তাকে দেশে ফিরিয়ে আনা এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে ফেরাতে আলোচনা চলছে। সূত্র বলছে, বেনজির দুবাইয়ে তার আইনজীবীদের মাধ্যমে এখন জোর তৎপরতা চালাচ্ছেন যাতে দেশে ফিরতে না হয়। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 14 জুন জাতীয় সংসদে সাবেক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বেনজির আহমেদকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে, অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরপর দুদক দুবাইয়ে তাদের আসামিকে ফেরত পাঠাতে চিঠি পাঠায়। সরকারের পক্ষ থেকেও অগ্রগতির কথা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে যখন বেনজিরকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে, তখন খবর আসে দুবাইয়ের কারাগার থেকে জামিনে বের হয়ে গেছেন বেনজির আহমেদ। দুদক মহাপরিচালক জানান, আইনি প্রক্রিয়ায় তাদের কোনো গাফিলতি ছিল না। সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি, আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। সরকারের দায়িত্বশীলরা বলছেন, জামিন পেলেও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে ফেরত নিতে পারবো, ফেরত আনতে পারবো। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, জামিনের কারণে বেনজির আহমেদকে দেশে ফেরানো এখন কঠিন। জামিনে যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে তো অনেকখানি ফ্রি হয়ে গেল। তাকে ফিরিয়ে আনবার ব্যাপারে আমাদের সরকার ওই দেশের সরকারের সাথে যে এরকম আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট কিংবা বন্দি প্রত্যর্পণ এই সমস্ত বিষয়ে যে কাজগুলো করবার কথা ছিল সেই কাজগুলোর কোনো অগ্রগতি তো দেখছি না। এই ফাঁকে আবার যদি উনি কারাগারে থাকতেন তাহলে এক ধরনের ফিরিয়ে আনবার ব্যাপারে হয়তো বেশি রকমের নিশ্চয়তা আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাস দুয়েক আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শুরুর সময় দেশ ত্যাগ করেন পুলিশের সাবেক এই কর্তা। 24 জুলাই অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা করে দুদক। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাড়িতে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটি তারই অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। 5ই আগস্ট ঘিরে আমরা সবসময় সতর্ক থাকব এবং আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, বাট আমরা এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু। এদিকে বিশেষ সতর্কতা জারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবিলায় সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যে চরিত্র ফ্যাসিস্টের মধ্যে ছিল তার প্রত্যেকটি বিএনপি আবার ধারণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেব জুলাই দেব না শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। তা আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছেন। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত জুডিশিয়ারি তৈরি করতে পারলেই সাধারণ নাগরিক উপকৃত হবে। এছাড়া পার্লামেন্টের কমিটিগুলো সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে মন্তব্য করেন তিনি। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। গণতন্ত্র যদি প্র্যাকটিস হয় তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। গত 50 বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি, এ মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানই দেশকে বিভাজিত করে রেখেছে। অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পাহাড়ের মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পার্বত্য জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাইয়ের বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ একদিনে পরিবর্তন সম্ভব নয়। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই জুলাই সনদও বাস্তবায়ন করা হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিকেলে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বিয়াম অডিটোরিয়ামে জুলাই যোদ্ধাদের প্যানেল ডিসকাশন ও সম্মাননা প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মাহাদি আমিন জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অবশ্যই সকল জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়ন ও দেশ গঠনে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান।
আমরা আজকে গণতান্ত্রিক বাংলাদেশে যে গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেটাই প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যে মূল পরিচয়, আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বাংলাদেশপন্থী নীতিমালা করতে চাই। সেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যকে ধারণ করা প্রতিটি মানুষ এক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ম্যাট রভ ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026-এর বিশ্ব চ্যাম্পিয়ন দল। রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ের বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্সের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে MISTর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির আরও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। গেল ৫ বছরে ৪৭% সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি অকার্যকর হয়ে গেছে, এমন তথ্য তুলে ধরে গবেষকরা বলছেন একসময় ৬৫ লাখ সোলার হোম সিস্টেমের দেশ ছিল বাংলাদেশ। তবে অপরিকল্পিত কর্মসূচির কারণে এসব সোলার সিস্টেমের বড় অংশই এখন অকার্যকর। দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়াম আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়, যেখানে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, জ্বালানি খাতের ক্ষমতাশালী অলিগার্কদের নিশ্চিহ্ন করতে চাইলে নবায়নযোগ্য জ্বালানি প্রসার হতে পারে কার্যকর কৌশল। এ সময় জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সৌর বিদ্যুতের ব্যবহারকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। গবেষকরা জানান, বিগত সরকারের শতভাগ বিদ্যুতায়ন পরিকল্পনায় জাতীয় গ্রিডের ব্যাপক প্রসারের কারণে সোলার হোম সিস্টেম অপ্রয়োজনীয় হয়ে পড়ে। নীতির অসহযোগিতার কারণে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ করা যাচ্ছে না। গ্রামে গ্রামে সৌর বিদ্যুৎ সম্প্রসারণে আর্থিক অসক্ষমতাও বড় বাধা বলে মন্তব্য করেন বক্তারা। নতুন করে নবায়নযোগ্য জ্বালানি আন্দোলনে শুরু থেকে স্টোরেজ সুবিধা নিয়ে ভাবার তাগিদও দেন বক্তারা। অলিগার্কিক যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভেঙে ফেলার অন্যতম উদাহরণ তৈরি করবে যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা হয়। স্বাবলম্বী এবং অধিকার ভিত্তিক যাত্রার একটা বড় রকমের মাইল ফলক হতে পারে, কিন্তু আমাদের এই এনার্জি মিক্সকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সহ 7 আসামির ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 2-এ এই মামলার যুক্তিতর্ক শুরু হবে মঙ্গলবার। মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ মামলার সব আসামিই পলাতক। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা পরিকল্পনা ও উস্কানির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 4 আগস্ট ধার্য করেছে ট্রাইব্যুনাল। 23 লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ অর্থ জরিমানাও করা হয়েছে। ঢাকার 3য় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ আরিফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রোববার সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাজিফ উদ্দিন বাহার 2020 সালের 26 জুলাই 23,18,000 টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি করেন। নির্মাণ সামগ্রীর মূল্য পরিশোধে দেওয়া চেকটি ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় ফেরত আসে। পরে লিগ্যাল নোটিশ দিয়েও টাকা না পাওয়ায় আদালতে মামলা করেন তিনি। 3/5/2026 তারিখে বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ 3য় আদালত 1 বছরের সাজা এবং চেকের সমপরিমাণ অর্থে অর্থদণ্ডিত করেন। আজকে মামলা ওনাকে সুনারেশ দেখাইছে
আমরা ওনার জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছে। আমরা ওই জামিনের নামঞ্জুরের আদেশের এগেনস্টে উচ্চ আদালতে আপিল দায়ের করব। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার 5 সহযোগীকে হত্যা ও অস্ত্র মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালতে শুনানি শেষেই আদেশ দেওয়া হয়। এর আগে পুলিশ 2 মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় 3টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে 4 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। ইমনের বিরুদ্ধে মহানগর ও জেলায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের অভিযোগে 13টিরও বেশি মামলা রয়েছে। রায়হান ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। পাশাপাশি টার্গেট কিলিংয়ের মাধ্যমে চট্টগ্রামে আতঙ্কের রাজত্ব কায়েম করত। গত বৃহস্পতিবার ডেভিড ইমন সহ গ্রেপ্তার 4 জনকে আদালতে তোলা হলে আরও 4টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। এদিকে হাটহাজারী থানার আরও একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। 5 জন এজাহার নামিয়ে 5 জন আসামি যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। চাকুরির প্রলোভন, বিভিন্ন অফার কিংবা অনলাইনের ক্লিক ব্যবহার হতো আন্তর্জাতিক সাইবার জালিয়াতির অস্ত্র হিসেবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়ে 3 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত 8টায় বসুন্ধরার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক উপজাতি নারী, পরে সেটি চীনা নাগরিকদের কাছে ভাড়া দেওয়া হয়। পুলিশ জানায় সেখানে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিশাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে 14টি ল্যাপটপ এবং প্রায় 6000 সক্রিয় মোবাইল ফোন। একটি মোবাইল ফোনেই ব্যবহার করা হচ্ছিল 12টি সিম। বলছেন এই নেটওয়ার্কের মাধ্যমে মাত্র 1 মাসেই 200 থেকে 250 কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ ছিল। চক্রটির মূল হোতা হংকংয়ে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। ওখান থেকে আমরা যে সমস্ত ডিভাইস জব্দ করছি এই অবৈধ কাজ ব্যবহারের জন্য 14টা ল্যাপটপ, 16টা মোবাইল, 6000-এর উপরে আমাদের বিভিন্ন প্রোভাইডারের সিম। যে পরিমাণ টাকা ট্রান্সফার হচ্ছে তাতে হয়তো 1 মাসে এই একটা মাত্র গেটওয়ে দিয়ে ওরা 200 থেকে 250 কোটি টাকা বাংলাদেশ থেকে এই জুয়া সহ অবৈধ ইনকাম করে এখান থেকে পার করে নিয়ে যাচ্ছে। চলতি মাসের মধ্যেই দুদক কমিশন গঠিত হয়ে যাবে বলে প্রত্যাশা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যোগদান পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও জানান, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে দুদক। বলেন, টেকসই উন্নয়নের জন্য দরকার সুশাসন, আর এই সুশাসন নিশ্চিত করতে শতভাগ দুর্নীতি নির্মূল করতে হবে। দুদককে আরও জনবান্ধব করে যে কোনো ধরনের ইমেজ সংকট দূর করতে কাজ করার কথাও জানান দুদক সচিব। টেকসই উন্নয়নের জন্য আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সুশাসন, এবং সুশাসনের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দুর্নীতিকে প্রতিরোধ করা, এটাকে নির্বাসনে পাঠানো, এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আরও জনবান্ধব করা যায়, আরও মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। পাশাপাশি নতুন কমিশনকে আমরা সেইগুলো আগে উপস্থাপন করব এবং তাদের দিক নির্দেশনা পরামর্শ অনুযায়ী আমরা সমন্বয় করে ইনশাল্লাহ কাজ করব। মালিক, সম্পাদক, সাংবাদিক ও সরকারের সমন্বিত উদ্যোগ ছাড়া গণমাধ্যমে সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সেমিনারে তিনি কথা বলেন। বর্তমানে সাংবাদিকতার স্বাধীনতার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে অপতথ্য ও বিকৃত তথ্যের বিস্তার। সাংবাদিকতার প্রধান দায়িত্ব সত্য উদ্ঘাটন ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা বলেও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতার স্বভাবই কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠা, তাই গণতান্ত্রিক সমাজে রাষ্ট্রীয় ক্ষমতার উপর কার্যকর নিয়ন্ত্রণ, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
ব্যক্তি খাতের এই ধরনের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা এন্টারপ্রেনার হচ্ছেন বা হবেন বা আছেন, আর সরকার যিনি নাগরিকের সেবা দিতে দায়িত্ব নিয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, আর সাংবাদিকতার পেশার যে জগতের যে কমিউনিটি, এই তিন পক্ষের একটা সর্বসম্মত সিদ্ধান্ত দরকার। আমরা এই বিষয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে উপজেলা পর্যায়ে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রবিবার দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা বলেন মন্ত্রী। পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শনে যান মন্ত্রী। হাসপাতালে নানা অব্যবস্থাপনার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এক সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটির মেডিকেল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এছাড়া হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারকে ওয়ার্নিং লেটার ও আবাসিক মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সরকারে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছি সবার জন্য সুস্বাস্থ্য প্রদান করা। আমরা উপজেলা লেভেলে 101 শয্যা উন্নতি কাজ শুরু করেছি 101 শয্যা করার জন্য। আগামী বছরের দিকে আমরা উপজেলা লেভেল পর্যন্ত কিডনি ডায়ালিসিস নিয়ে যাব 10 শয্যার। ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখনো কোনো পরিণতিতে পৌঁছায়নি, আছে যুদ্ধবিরতিও। তার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। পরিস্থিতি এখন এমন সংকটময়, তখনই ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাটকে শেষ হয় না এখানেই। ঘোষণা দিয়েও পিছু হটেন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে আলোচনা চালিয়ে যেতেই হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো কথা বলেনি ইরান। তবে শনিবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করা হবে। একই সাথে হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেওয়া হবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হামলাকারীর। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে হামলাকারী সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 21 জন। স্থানীয় সময় শনিবার টুইন ফলস শহরের একটি শপিং মলের ভেতরে একটি ফাস্টফুড রেস্টুরেন্টে এক হামলাকারী প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার পর পরিস্থিতি বিশৃঙ্খল থাকলেও এরই মধ্যে তা নিয়ন্ত্রণে এসেছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলচত্বরে ঢোকার পর সবাই দেখলাম দৌড়াচ্ছে আর চিৎকার করছে। এরপর আমরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনলাম। ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন, তবে অন্য কেউ জড়িত ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে শনিবার স্থানীয় সময় রাত 8টার দিকে রাশিয়ার মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে বহুতল ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করে এক নারী। নিরাপত্তা রক্ষী তাকে বাধা দিলে সেখানেই বোমার বিস্ফোরণ ঘটে। নিহত হন ওই নিরাপত্তা রক্ষী, বোমা বহনকারী নারী এবং রেস্তোরাঁর একজন অতিথি। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। প্রাথমিকভাবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে। রাশিয়ার জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটি জানিয়েছে, এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি বা দেশীয়ভাবে তৈরি বোমার বিস্ফোরণ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।